পবিত্র হজ পালন উপলক্ষে বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হজ যাত্রীদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। 18 এপ্রিল প্রথম হজ ফ্লাইট ছেড়ে যায়, যার মাধ্যমে শুরু হয় এবারের হজ মৌসুমের কার্যক্রম। এই ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ পবিত্র হজ যাত্রার দ্বিতীয় দিন চলছে। ইতোমধ্যেই 5,754 জন হাজি পবিত্র মক্কার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। আজ আরও 5,756 জন হাজি 14টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন। এবছর বাংলাদেশ থেকে প্রায় 78,500 হাজি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। তাদের পরিবহনের জন্য প্রায় 2 শতাধিক হজ ফ্লাইট পরিচালনা করা হবে। হজ কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোচ্চ সেবা দিতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে এবারের হজ যাত্রায় যাত্রী সংখ্যা তুলনামূলক বেশি হলেও ছোটখাটো কিছু ভোগান্তি ছাড়া বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হননি বলে জানিয়েছেন হাজিরা। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে কেউই কোনো ধরনের হয়রানির শিকার হয় নাই। আল্লাহ পাকের রহমতে সবকিছু সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ হয়রানির শিকার হই নাই। আর কেবল তো আসলাম, হয়তো ব্যবস্থাপনা কি করছে সরকার এটা হয়তো শেষ পর্যন্ত গেলে বোঝা যাবে আর কতটুকু কোথায় কোথাও গিয়ে আমাদের কোনো সমস্যা হয় কিনা। তবে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে হজের উদ্দেশ্যে রওনা করছি। আলহামদুলিল্লাহ, ব্যবস্থাপনা দেখতেছি ইনশাল্লাহ ভালো। এ পর্যন্ত আমরা কোনো হয়রানির শিকার হয়নি। বাকি সময়টা আল্লাহ পাক যদি সঠিকভাবে নেয়, আলহামদুলিল্লাহ। 2026 সালের হজ ব্যবস্থাপনা এ যাবৎ পর্যন্ত আল্লাহর রহমতে সবগুলি সুষ্ঠু অবস্থায় চলছে। হজ ক্যাম্পের অবস্থানটা আল্লাহর রহমতে ভালো, আরো উন্নত হলে আরো ভালো হবে ইনশাল্লাহ। আমার শ্বশুর শাশুড়ি হতে যাচ্ছে, তো তাদেরকে আগে দিয়ে আসলাম। এখন এদিকে পরিবেশ ভালোই দেখছি, নিরাপত্তা অবস্থান আছে, যে পুলিশ আছে, নিরাপত্তা বাহিনী আছে, তো সবকিছু মিলে পরিবেশ ভালোই দেখতেছি, আলহামদুলিল্লাহ। যাচ্ছে, একটু খারাপও লাগতেছে, আবার ভালোই লাগতেছে, আল্লাহর দরবারে যাচ্ছে। আর আমারও যাওয়ার খুব ইচ্ছে, ইনশাল্লাহ। আমিও যদি আরেকটু হই, তাহলে বাবার সাথে, বাবাকে মাকে আবার নিয়ে যাবো। দেখে সবার কাছে তো যাতে যারা হজে যাচ্ছে তারা সুস্থভাবে যেতে পারে, আবার সুস্থভাবে পরিবার কাছে আসতে পারে। দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামীকাল থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু করছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের 15 মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা 22,000 ছাড়িয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে 213 জন শিশুর মৃত্যু হয়েছে। এর আগে 5 এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলার 30টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করা হয়। পরবর্তীতে 12 এপ্রিল ঢাকা সহ 4টি সিটি কর্পোরেশন এলাকায় টিকা কার্যক্রম চালু করা হয়। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার সই করা এক নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়। এতে এসএসসি পরীক্ষা 2026-এর পরীক্ষা কেন্দ্রসমূহের আশেপাশের যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবলমাত্র পরীক্ষার্থীদেরকে কেন্দ্রের অভ্যন্তরে সকাল 8:30 থেকে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সচিবদেরকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়। এদিকে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় নীরব বহিষ্কার বা সাইলেন্ট এক্সপেল প্রথা বাতিলের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। এটি বাতিল করে বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 150 বছরের পুরনো বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনের উদ্বোধন করবেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রোটোকল অফিসার উজ্জ্বল হোসেনের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সফর সূচিতে উল্লেখ করা হয়, সোমবার বেলা 11টায় প্রধানমন্ত্রী বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। সিটি কর্পোরেশন ছাড়াও তিনি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন এবং ই-বেল বন্ড কার্যক্রমের সূচনা করবেন। এছাড়া আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত বিএনপির জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বগুড়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এবার দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো। জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম 115 টাকা, কেরোসিন 130 টাকা
অকটেন 140 টাকা ও পেট্রোলের দাম 135 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ থেকে কার্যকর হচ্ছে। এদিকে বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমায় ফিলিং স্টেশনে ভিড় বেড়ে গেছে। জনজীবন ও পণ্য পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। একই সঙ্গে কৃষিকাজে সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং শিল্প কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এখন সরবরাহ বাড়িয়ে মানুষের ভোগান্তি কমানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তেলের দাম বাড়াইছে, এখন তো মানে ওই সিরিয়ালটা লাইন ধরে দাঁড়ানোর কোনো কথা না। তেলের দাম বাড়ানোর পরও আমরা যে অবস্থাতে এইভাবে লাইন ধরে 6-7 ঘন্টা দাঁড়াই থাকতে হয়। গতকালকে তেলের দাম বাড়ানো হয়েছে, এখন পর্যন্ত দুপুর হয়ে গেছে, সেই আগে সিস্টেমই চলতেছে, কিন্তু আপনি তেল নিতে যান রেটে কিন্তু 140 টাকা করে দিচ্ছে। তাহলে এখানে মানে মানুষের স্বস্তিটা কোথায় আসলো ভাই? তেল তো দিতেছে না ওনারা, দাম বাড়ার পরও লাইনে দাঁড়ায় থাকা লাগতেছে। প্রধানমন্ত্রী নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে সারা দেশে পুনরায় খাল খননের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য এমপি মজিবুর রহমান। একই সঙ্গে দখলকৃত খালের তালিকা ও পর্যায়ক্রমে তা উদ্ধার করে জনগণের যা প্রত্যাশা তা পূরণ করা হবে। শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রতনপুর সুরিচালা মকসবিল ও ফুলবাড়িয়া ইউনিয়নের গোয়ালিয়া নদের শিমুলিয়াপাড়া দুটি খাল খনন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। এই দুটি খাল খননে সরকারি ব্যয় ধরা হয়েছে 2,43,33,610 টাকা। এ সময় গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভুইয়া, গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা সহ অনেকে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলা উজানচর বাজারে অবস্থিত মেসার্স আবদুল্লাহ অ্যান্ড ব্রাদার্স প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভুইয়া। উপজেলার উজানচর বাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীকে 7,000 টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে অভিযুক্ত ব্যবসায়ী তার অপরাধ স্বীকার করেন। পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি করবেন বলে স্বীকারোক্তি দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর ছাত্রদল। শনিবার বিকেলে 5:30টায় নগরীর গণকপাড়া থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে রাশেদ প্রধানের ছবিতে জুতার মালা পরিয়ে তার পুষ্পোত্তলিকা দাহ করে ক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় অবিলম্বে রাশেদ প্রধানকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন উপস্থিত নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে রাজশাহী মহানগর ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ। শরীর সুস্থ রাখতে এবং তরুণদের খারাপ পথে যাওয়া থেকে বিরত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার বিকেলে পার্বতী উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার হাটহাজারী প্রিমিয়ার লিগ HPL 2026 সিজন 6 এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মনিরুল ইসলাম জনির সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিসি মোহাম্মদ আল ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন সহ আরো অনেকে। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ি উপজেলার চাটহাতিপাড়া শেখ কাবেল আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঢুকে ম্যানেজিং কমিটির সভাপতি ও তার লোকজনকে কুপিয়ে জখম করার ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল 5টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম জহির ব্যাপারী অভিযোগ করেন, গত শুক্রবার বিদায় অনুষ্ঠানের ব্যানারে উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিকের নাম দেওয়ায় পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিমের ছত্রছায়ায় নিষিদ্ধ সংগঠন পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আজহার শেখ, যুবলীগ নেতা জাফর শেখ, আওলাদ খন্দকার তাদের লোকজন নিয়ে এ সন্ত্রাসী হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন আহত হয় এবং অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। এ ঘটনায় টঙ্গীবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়ায় 6 বছর বয়সী স্কুল শিক্ষার্থী নিশাত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মোহাম্মদ
ইচ্ছা মিয়া নামে এক প্রতিবেশী শ্বাসরোধ করে নিশাদকে হত্যা করে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের পুলিশ সুপার সচিন চাকমা। ঘাতক ইচ্ছাককে শনিবার দুপুরে সদর উপজেলার মোহনপুর গ্রাম থেকে হেফাজতে নিয়েছে পিবিআই। ইচ্ছাক পেশায় একজন অটোরিকশা চালক ও পার্শ্ববর্তী অষ্টগ্রাম উত্তরপাড়ার মৃত জারু মিয়ার ছেলে। এর আগে 15 এপ্রিল দোকান থেকে চিপস কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় নিশাত। এর 2 দিন পর 17 এপ্রিল দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি খোলা জায়গা থেকে নিশাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। নিশাত মোহনপুর গ্রামের সৌদি আরব প্রবাসী আবু সাদেক মিয়ার মেয়ে। এই ঘটনায় নিশাতের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। জামালপুরের ইসলামপুরের রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, জমি দখল, দোকানপাট ভাঙচুর ও সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার সকালে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার নূর ইসলামের ছেলে লিটন মিয়া। লিখিত অভিযোগে তিনি বলেন, স্থানীয় ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাহাদুর ব্যাপারী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলজিডির রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তাদের উপর হামলা চালানো হয়। লিটন মিয়া আরও বলেন, ঘটনার পর প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি তারা। সংবাদ সম্মেলন শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এলাকার উন্নয়ন ও জনগণের মৌলিক চাহিদা পূরণের প্রয়োজনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন। শনিবার চন্দনাইশের দোহাজারিতে নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন, চট্টগ্রাম 14 আসনকে আধুনিকায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠাই মূল লক্ষ্য। অতীতে বিনা কারণে যেসব ব্যক্তি মামলার শিকার হয়েছেন তাদের পুলিশ হয়রানি হবে না এবং মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর শরৎ সিংহ হাজারি, প্রকৌশলী জসিমউদ্দিন সহ অনেকে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাক সহ 5,935 বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার রাতে মহানন্দা ব্যাটালিয়ন বিজিবি এর সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। পিরোজপুর গ্রামের একটি স্টোন ইয়ার্ডে পার্কিং থাকা অবস্থায় ভারতীয় ট্রাকটি তল্লাশি করে পাথরের ভেতরে লুকানো অবস্থায় 20 বস্তা সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের মধ্যে 3,897 বোতল ইস্কাপ এবং 2,038 বোতল ফায়ার ডিল রয়েছে। অভিযানের সময় ট্রাক চালক পালিয়ে যায়। জামালপুরে বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের পূর্ব নাসিরপুর দক্ষিণ কুরসা দুর্বার সংঘের উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়। খেলার উদ্বোধন করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ। এ সময় তানজিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব। খেলা দেখতে নারী পুরুষ সহ নানা বয়সী মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, নতুন প্রজন্মকে এসব গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।